আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে মূল থেকে নির্মূল করে ফেলা হচ্ছে, এইভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, সেটাকে অস্তিত্বহীন করে দেওয়া হচ্ছে নিঃশব্দে। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা বারবার দৃশ্য দেখব। আমরা দেখব আমাদের এই পশ্চিমবঙ্গে অর্থনৈতিক বৈষম্য দেখা যাচ্ছে। আমরা দেখব যাদের কাছে ভিটামিন এম রয়েছে, যাদের কাছে টাকা রয়েছে, যারা মধ্যবিত্ত, যারা অনেক বৃহৎ বড়লোক, তারা নিজেদের সন্তানকে সরকারি স্কুল থেকে সরিয়ে নিয়ে গিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করছে। আমরা স্পষ্টই দেখতে পারি ধীরে ধীরে ক্রমে ড্রপ আউটের হার মাত্রাতিরিক্ত হয়ে উঠছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। কেন এমনটা ঘটছে? কেন এমনটা ঘটছে? আমরা কি প্রশ্ন করতে পারি না এটাই কি আমাদের সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। এই কি সেই শিক্ষা ব্যবস্থা? এই কি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা বেঁচে রয়েছি? শিক্ষা ব্যবস্থা তিলে তিলে শেষ করা হচ্ছে, এবং শিক্ষা ব্যবস্থা যদি এভাবেই ধীরে ধীরে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়, তখন বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদেরকে শিক্ষা দেবার জন্য আবারও। তবে আজকে যে শিক্ষার টপিক সেটা চিরাচরিত শিক্ষার থেকে একদম আলাদা, একদম ভিন্ন। শিক্ষা কি? শিক্ষা প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা দেশের মানদণ্ড, এবং সেই শিক্ষার প্রেরক, সেই শিক্ষার রক্ষক আমরা প্রত্যেকটা শিক্ষক। আমরা সেই শিক্ষাকে প্রত্যেকবার জীবিত করি, আমরা সেই শিক্ষাকে প্রত্যেকবার পুনর্জীবিত রূপ দিই, আমরা সেই শিক্ষাকে প্রত্যেকবার নতুন ভাবে দেখতে পাই তোমাদের মধ্যে, প্রত্যেকটা আমার প্রিয় স্টুডেন্টসদের মধ্যে। আর সেই শিক্ষা, যে শিক্ষা দ্বারা একটা সমাজ গড়ে ওঠে, যে শিক্ষা দ্বারা মানবতা তৈরি হয়, যে শিক্ষা দ্বারা গড়ে ওঠে প্রত্যেকটা সমাজের ইট পাথরের দেয়ালের ভিতগুলো, যে শিক্ষা দ্বারা একটা দেশ চরম উন্নতির শিখরে পৌঁছে যায়, সেই শিক্ষা যখন একটা সংশয়ের প্রশ্নের সম্মুখীন হয়, তখন আমাদেরকে আবারও এগিয়ে আসতে হয়। কারোর সহায়তা না পেয়ে, কারোর কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে না দেখে আমাদেরকে আবারও এগিয়ে আসতে হয়। আমাদেরকে আবারও বিদ্রোহীর মতো গলা উঁচিয়ে প্রতিবাদ করতে হয়, শুধুমাত্র এই শিক্ষাকে পুনর্জীবিত রাখার জন্য। কেননা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এই শিক্ষাকে রক্ষা করার জন্য, এই শিক্ষাকে পুনর্জীবিত রাখার জন্য, দেশের দশের জন্য, এই শিক্ষাকে বারংবার রিস্টোর করার জন্য। ওকে, তো এখানে আজকে আমাদের দেশ, আমাদের রাজ্যে যে শিক্ষা ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়েছে দুর্নীতির কবলে, একেবারেই ভেঙে পড়েছে একটা অক্ষম রাজ্য ব্যবস্থা, একটা অক্ষম শক্তির দাপটে, সেই শিক্ষা ব্যবস্থাকে আবারও তুলে ধরতে হবে, সেই শিক্ষা ব্যবস্থাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সেই শিক্ষা ব্যবস্থাকে আবারও গর্বের সাথে বুক উঁচু করে দাঁড়াতে হবে। না হলে কোনোদিনই আমাদের রাজ্য, আমাদের দেশ আবারও চিরাচরিত সেই গর্বকে ফিরে পাবে না। আমাদের সেই রাজ্য, যে রাজ্য থেকে অনেক অনেক মহত্তা ব্যক্তিরা বারংবার শুধুমাত্র রাজ্য নয়, শুধুমাত্র দেশ নয়, পুরো ইন্টারন্যাশনাল ফিল্ডে নিজেদেরকে খ্যাতি অর্জন করিয়েছে, বারংবার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা এই বাংলার নাগরিক, আমরা ইন্ডিয়ার নাগরিক। এবং সেদিক দিয়ে এসে আমাদের এই শিক্ষা ভয়াবহ একটা দুর্নীতি, ভয়াবহ একটা সংশয়, ভয়াবহ একটা অনিশ্চয়তার কবলে এসে দাঁড়িয়েছে। সেই বাংলা, যে বাংলাতে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভয়াবহ ভয়াবহ এডুকেশন প্রবলেমস, যেগুলো
আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে দিনের পর দিন জিনিসগুলো ঘটে যাচ্ছে। আমরা যদি কথা না বলে, আমরা যদি গলা উঁচিয়ে চুপচাপ মুখ বুজে থাকি, তাহলে কোনোদিনই এর থেকে পরিত্রাণ পাওয়ার পথ আমরা খুঁজে পাবো না। শুধুমাত্র আমি কেন, সমাজের প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে। কেননা আমাদের এই সমাজ কখনোই গড়ে উঠতে পারবে না একটা শিক্ষা ছাড়া কখনোই একটা সমাজ আসল মানবতা, আসল শিক্ষা, আসল নজির খুঁজে পাবে না। তাই আমাদেরকে নিজেদের প্রাণপণ দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে। যতবারই কিছু দুর্নীতিগ্রস্ত, কিছু অনিয়ন্ত্রিত, কিছু অমানবিক, কিছু অনীতিকর মানুষেরা এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করে দিতে আসবে, আমরা বারে বারে নিজেদের কাঁধ বাড়িয়ে দেব, নিজেদের কাঁধ দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে তুলে দাঁড়াবো, উঠে দাঁড় করাবো। কেননা আমরা এই শিক্ষা ব্যবস্থার রক্ষক। শুধুমাত্র আমরা নই, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টস, এই ভিডিও দেখতে থাকা প্রত্যেকটা গার্ডিয়ান, এই ভিডিও দেখতে থাকা সমাজের প্রত্যেকটা বিভিন্ন স্তরের মানুষ। তাই এই ভিডিওটা আমি আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো যে স্তরের মানুষ, তোমরা নিজেদের মতো করে, আপনারা নিজেদের মতো করে নিজেদের গলা উঁচু করে প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। কেননা আমাদের একসাথে আমাদের এই পশ্চিমবঙ্গে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে তুলে দাঁড় করাতে হবে। আমাদের এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবারও দাঁড়ানোর নজির দিতে হবে, দাঁড়ানোর কারণ দিতে হবে। তাই শুধুমাত্র আমাদেরকে এগিয়ে আসলে চলবে না, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই অনিশ্চয়তা থেকে শিক্ষা ব্যবস্থাকে আবার তুলে ধরতে হবে, যেন আকাশের মেঘ সরে গিয়ে আবারও শিক্ষা ব্যবস্থা আকাশচুম্বী, আকাশ ছোঁয়া এক গর্জন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাহলে চলো আমরা দেখে নেব আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। দেখে নেব আমরা, বুঝে নেব আমরা এই শিক্ষা ব্যবস্থা কিভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে তিলে তিলে শেষ করা হচ্ছে। সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আজকে আমরা এই ভিডিওতে প্রতিবাদ গড়ে তুলবো। এই ভিডিওতে আমরা প্রত্যেক স্টুডেন্টকে বলবো, প্রত্যেক সমাজের মানুষকে বলবো প্রতিবাদ করতে, প্রত্যেক সমাজের মানুষকে বলবো একসাথে গলা উঁচু করে জিজ্ঞেস করতে, প্রত্যেকটা প্রশ্ন করতে, আমাদের পশ্চিমবঙ্গ কি এই রকম দৃশ্য, এই রকম ঘটনার সম্মুখীন হওয়ার যোগ্য? আমাদের পশ্চিমবঙ্গ কেন এরকম ঘটনার, এরকম এডুকেশন প্রবলেমের কেন সম্মুখীন হচ্ছে? যেখানে দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে গেলে, আমাদের পশ্চিমবঙ্গকে দিক বিদিক ছড়িয়ে দিতে গেলে একমাত্র একটাই পন্থা রয়েছে, সেটা হলো শিক্ষা ব্যবস্থা। সেটা ছাড়া ব্যতীত আর কোনো উপায় নেই। সেখানে কেন শিক্ষা ব্যবস্থাকে বারে বারে দেয়ালের সাথে সংঘর্ষিত হয়ে মুখ থুবড়ে মাটিতে উল্টে পড়তে হবে? এই প্রশ্ন আমাদের প্রত্যেককে করতে হবে। দেখো, আজকের আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, আজকের আমাদের এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা স্পষ্ট দেখতে পারি যে সরকারি স্কুলের অবস্থা কেমন। এখানে স্পষ্টই বলে দিয়েছে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের ছাত্র শূন্য স্কুলের সংখ্যার নিরিখে সমগ্র ভারতে শীর্ষে উঠে এসছে। আমরা স্পষ্টই দেখতে পারি ধীরে ধীরে ক্রমে ড্রপ আউটের হার মাত্রাতিরিক্ত হয়ে উঠছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। কেন এমনটা ঘটছে? আমরা কি প্রশ্ন করতে পারি না, এটাই কি আমাদের সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বলে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে? এই কি সেই শিক্ষা ব্যবস্থা? এই কি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা বেঁচে রয়েছি? শিক্ষা ব্যবস্থা তিলে তিলে শেষ করা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা যদি এভাবেই ধীরে ধীরে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়, তখন আমাদের কারো হাতেই কিছু থাকবে না। তাই আমরা একসাথে প্রশ্ন করব, এই দৃশ্যটা কেন আমাদের পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে আমাদেরকে আমাদের প্রত্যেকটা বাংলাভাষীকে দেখতে হবে। শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গের সমস্যা নয়, ধীরে ধীরে ক্রমেই এটা ভারতের সমস্যাও দাঁড়াবে, আরো বিশাল প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের এই এডুকেশন প্রবলেম। কিন্তু আমরা সেটা হতে দেব না। আমরা সমাজের প্রত্যেকটা মানুষ, আমরা শিক্ষক, আমরা ছাত্র, আমরা ডক্টর, আমরা ইঞ্জিনিয়ার, আমরা ভ্যান চালক, আমরা দোকানদার, আমরা প্রত্যেকটা মানুষ এই শিক্ষা ব্যবস্থাকে আবারও তুলে ধরবো, ঠিক আগের মতো মানদণ্ড দিয়ে, সম্মান দিনে, গর্বের সাহায্যে মাথা উঁচু করে বাঁচার আমরা কারণ দেখিয়ে দেব। দেখো তো তারপর কি রয়েছে, আরো কি কি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে শেমফুল জিনিস হলো, আমরা যারা এই শিক্ষা ব্যবস্থার রক্ষক, আমরা যারা যুগে যুগে এই শিক্ষা ব্যবস্থাকে প্রান্ত থেকে প্রান্তে, দিক থেকে দিকে ছড়িয়ে দিচ্ছি, সেই সকল মানুষদেরকে পদদলিত হয়ে মরতে হচ্ছে। সেই সকল মানুষদের উপর নির্মমভাবে লাঠি চার্জ করা হচ্ছে, সেই সকল মানুষদেরকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, সেই সকল মানুষদের প্রতিবাদে মেরুদণ্ড ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু কেন? এটাই কি আমাদের পশ্চিমবঙ্গ? সেই পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি ভুল কোনো পদক্ষেপের বিরুদ্ধে গর্জন করি, আমরা যদি শান্তিপূর্ণ বিক্ষোভ করি, তাহলে আমাদেরকে ভেঙে ফেলার জন্য, আমাদেরকে মাটিতে পদদলিত করে দেওয়ার জন্য কেন এমন দৃশ্য দেখা হবে? আমাদের স্বজাতের মানুষ কেন রাস্তায় পড়ে মার খাবে? সেই মানুষ যারা এক সময় এক একটা শিক্ষার্থীকে মানুষ হওয়ার ঠেকা নিয়ে রাখে, সেই সকল মানুষ, যে সকল মানুষ হাত ধরে প্রত্যেকটা ছেলে মেয়েকে, প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়েকে বড় হওয়ার আদর্শ করে তোলে, আদর্শবান পুরুষ, আদর্শবান নারী করে তোলে, তাদেরকে কেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে? এটাই কি আমাদের শুধুমাত্র শিক্ষার লজ্জা নয়, এটা পুরো আমাদের কি বাংলার লজ্জা নয়? আমরা কি এই দৃশ্য দেখেও চুপচাপ মুখ বুজে বসে থাকবো? আজকে আমি যখন অফিসে আসছিলাম, আমার একটা ফ্রেন্ড সাথে ছিল, আমার আরো একটা শিক্ষক আমার সাথে আসছিল। আমরা দুজন গাড়িতে উঠেছি এবং গাড়িতে ওঠার পর গাড়ি চালকের সাথে আমার যে পার্শ্ববর্তী শিক্ষক, তার সাথে অনেক কথা হচ্ছিল। কথায় কথায় গাড়ি চালকটা আমার ওই বন্ধু শিক্ষককে, আমার ওই ফেলো টিচারকে জিজ্ঞেস করেছে যে তোমার পেশা কি, আপনার পেশা কি? তিনি তখন বললেন যে আমার পেশা শিক্ষকতা, আমি শিক্ষকতা করি। ড্রাইভারটা শুনে মুচকি হেসে বলল যে ভালো লাগলো। তার কথার মধ্যে সেই ভ্রুকুটি ছিল, সেই ভ্রুক্ষেপ ছিল। এই প্রত্যেকটা সমাজের প্রতিটা স্তরের মানুষের কণ্ঠে এই ভ্রুকুটি, এই ভ্রুক্ষেপের দায়িত্ব কার? এই দায়িত্ব? যেখানে বলা হয় আমাদের এই পুরো সমাজের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হলো একজন শিক্ষক, যে প্রত্যেকটা মানুষকে আদর্শ করে তোলে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা স্টুডেন্টসকে, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে মানুষের মতো মানুষ করে তোলে। সেই শিক্ষকের সম্মান মাটিতে যখন গড়াগড়ি খায়, সেই শিক্ষকের সম্মান শুধু নয়, সাথে শিক্ষা ব্যবস্থাও তার বুকে চাপা রেখে শ্বাস বন্ধ করে তার সাথে মাটিতে গড়াগড়ি খায়। এটা আমরা কেউ বুঝি না, আমরা প্রশ্ন করিনি, আমরা চুপচাপ সব মেনে নিয়েছি। কিন্তু আমরা আর থেমে থাকবো না। আমাদের এই প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা কাজের প্রশ্নের উত্তর প্রত্যেক ক্ষমতাবান মানুষকে দিতে হবে। এই ক্ষমতার অপব্যবহার, এই দুর্নীতিগ্রস্ত সমাজ কিভাবে এগিয়ে যেতে থাকবে, কিভাবে এগিয়ে যেতে পারবে একটা প্রপার শিক্ষা ব্যবস্থা ছাড়া? দেখো শিক্ষা ব্যবস্থার কতটা 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 খারাপ পরিণতি হতে পারে, যেখানে আমরা একটা বোর্ডের স্টুডেন্টকে 1 বছর, 2 বছর, 3 বছর ধরে কঠোরতম পরিশ্রম করে তাদেরকে সম্পূর্ণরূপে নিখুঁতভাবে প্রিপেয়ার করে তুলি মাধ্যমিকের জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য। সেখানে দেখা যায়
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর যখন সেই খাতাটাকে স্ক্রুটিনি করা হয় যথোপযুক্ত মনের মতো ফলশ্রুত রেজাল্ট না হওয়ার জন্য, সেখানে দেখা যায় স্পষ্টত কারো 30 নাম্বার বেড়েছে, কারো 30-এর একটু কম নাম্বার বেড়েছে, কারো আবার 30-এরও বেশি নাম্বার বেড়েছে। 30-এর কত বেশি নাম্বার বেড়েছে আমরা সেটা জানি না, কিন্তু 30-এরও বেশি নাম্বার বেড়েছে। 30 নাম্বার, যে নাম্বার একটা পরীক্ষার্থীকে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনের গণ্ডিতে নিয়ে চলে আসতে পারে, একটা পরীক্ষার্থীকে ফার্স্ট ডিভিশন থেকে স্টারের গণ্ডি থেকে লেটারের গণ্ডিতে নিয়ে চলে আসতে পারে। 30 নাম্বার ছেলেখেলা নয়, সেখানে স্ক্রুটিনিতে 30 নাম্বার কিভাবে বাড়তে পারে, কিভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টকেও মেরে ফেলছে, স্টুডেন্টদের স্বপ্নকে দুমড়ে মুছড়ে ছাড়কার করে দিচ্ছে, ছাই করে দিচ্ছে, ধূলিসাৎ করে দিচ্ছে, ভস্ম করে দিচ্ছে। আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি, আমরা নিজেদের চোখে দেখতে পেয়েও আমরা চুপচাপ বসে রয়েছি, আমরা কিছু করতে পারছি না। কেন কেন করতে পারছি না? এই শিক্ষা ব্যবস্থা কি কারো বাপের কেনা জাগির? এই শিক্ষা ব্যবস্থা কি কারো দাদুর কেনা সম্পত্তি? এই শিক্ষা ব্যবস্থা কি কারো পৈতৃক ভিটে যে আমরা চুপচাপ বসে রয়েছি, যাদের জিনিস তারা সালটেনিক? কারা এই জিনিসটা দেখবে? এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রত্যেকটা মানুষের, এই শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা মহিলার। এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রত্যেকের। যখন এই শিক্ষা ব্যবস্থা বিপদের মুখে থাকবে, যখন আমাদের মা বাবা ভাই বোন জীবনে কোনো বিপদে পড়ে, আমরা ছুটে যাই তাদেরকে বাঁচানোর জন্য। আর এই শিক্ষা ব্যবস্থা ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আর যখন এই শিক্ষা ব্যবস্থাকে মাটিতে ফেলে নির্মমভাবে কোপানো হচ্ছে, আমরা সবাই চুপচাপ দেখছি, আমরা চুপচাপ দেখবো না, আমরা চুপচাপ সহ্য করব না। যাদের এই সহ্য করার দম নেই, যারা বিদ্রোহ করতে শিখেছে, যারা প্রতিবাদ করতে শিখেছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের দম কতটা, আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আবারও সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারবো কিনা। বিগবিডিকে এই ভিডিওটা শেয়ার করে দিন, যেন প্রত্যেকে আমাদের সাথে গলা মিলিয়ে, আমাদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে বলতে পারে যে আমাদের সেই প্রপার শিক্ষা ব্যবস্থা আমরা ফিরে পেতে চাই। দেখো আরো কত কি ঘটে চলেছে আমাদের চোখের সামনে। দেখো যে পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতির দুর্বলতা, সেটাও কি খানিক কম কিছু? যেখানে একটা স্টুডেন্টস নিজের এত সেমিস্টারের হিউজ সিলেবাস শেষ করতে দম নিতে পারছে না, সেখানে একটা স্টুডেন্টসকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য, ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য মাত্র 3 মান্থ সময় দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এই সময়ের মধ্যে একটা শিক্ষকও প্রপারলি নিজের সিলেবাস শেষ করে স্টুডেন্টদেরকে সবকিছু প্রিপেয়ার করে উঠতে পারবে না, সম্ভব নয় কখনো। যেখানে একটা টিচারকে খুব তাড়াতাড়ি স্টুডেন্টদেরকে মুখে গুজে খাইয়ে পড়িয়ে দিতে হবে, সেখানে একটা স্টুডেন্ট কিভাবে একটা পড়াকে এত সুন্দরভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে, নিজের মধ্যে গৃহস্থ করতে পারবে আমরা জানি না। কিন্তু আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এই যে পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতির দুর্বলতা, এই দুর্বলতা শুধুমাত্র এই শর্টস এফেক্ট নয়, এই দুর্বলতা লং এফেক্টে দেখা যাবে। যেখানে দেখা যাবে একটা ছাত্র, একটা ছাত্রী নিজেদের যে পাঠ্যক্রম ভালোভাবে পড়তে পারছে না, এর ফলে তাদের প্রপার নলেজটাও তৈরি হচ্ছে না, এবং প্রপার নলেজ তৈরি না হওয়ার ফলে জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে তাদেরকে কোণঠাসা হতে হচ্ছে। তারা চাকরির অভাবে এদিক ওদিক সেদিক ছুটে চলেছে, তাদের ডিগ্রি থাকলেও তারা কিছুই পারছে না করতে। জীবনে এরকম বহু সমস্যার সম্মুখীন আমাদের প্রত্যেককে হতে হবে।
আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে মূল থেকে নির্মূল করে ফেলা হচ্ছে, এইভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, সেটাকে অস্তিত্বহীন করে দেওয়া হচ্ছে নিঃশব্দে। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা বারবার দৃশ্য দেখব। আমরা দেখব আমাদের এই পশ্চিমবঙ্গে অর্থনৈতিক বৈষম্য দেখা যাচ্ছে। আমরা দেখব যাদের কাছে ভিটামিন এম রয়েছে, যাদের কাছে টাকা রয়েছে, যারা মধ্যবিত্ত, যারা অনেক বৃহৎ বড়লোক, তারা নিজেদের সন্তানকে সরকারি স্কুল থেকে সরিয়ে নিয়ে গিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করছে। মাসে মাসে মোটা টাকা দিয়ে নিজেদের সন্তানকে সঠিক শিক্ষা ব্যবস্থা, সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যারা গরিব, যারা এই টাকাটা এফোর্ড করতে পারে না, যাদের একবেলা খাই তো একবেলা খেতে পায় না, তাদের কি দোষ? তাদের কি দোষ? তাদের সন্তানরাও কি শিক্ষা ব্যবস্থা পাওয়ার যোগ্য নয়? তাদের সন্তানরাও কি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না? কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর আমাদের চাই। কেন এমন দৃশ্য আমাদেরকে বারংবার দেখতে হচ্ছে এই বাংলার বুকে ব্যতীত এই ভারতের বুকে? কেন এই বাংলার বুকে এমন দৃশ্য ঘটছে? কেন অর্থনৈতিক বৈষম্য দেখা যাচ্ছে? এবং অর্থনৈতিক বৈষম্যের পরেও যখন একটা স্টুডেন্টস অনেক পরিশ্রম করে জীবনের অনেকটা পর্যায়ে অতিক্রম করে বড় বড় বোর্ডস এক্সাম দিচ্ছে, তারপর কেন রেজাল্টেও আমরা দেখতে পাচ্ছি গরমিল? শিক্ষা রাজ্যের বা রাজনৈতিক যে সংস্থাগুলো রয়েছে, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তাদের কি ট্যাক্স, তাদের কি অন্যান্য জায়গা থেকে চুরি করেও তাদের পেট ভরেনি? তাদের কি পেট ভরেনি? স্ক্রুটিনিতেও টাকা নিয়ে তারপর একটা স্টুডেন্টকে সঠিক রেজাল্ট পাইয়ে দিতে হবে। যারা স্ক্রুটিনি করতে পারেনি, যারা নিজেদের রেজাল্টকে আবারও পর্যালোচনা করতে পারেনি, তারা কিভাবে বুঝবে? তারা হয়তো আরো বেশি নাম্বার পেত, তারা হয়তো আরো সুন্দর নাম্বার পেয়ে সুন্দর লাইফস্টাইল লিড করত, সুন্দর একটা ইউনিভার্সিটিতে পড়তে যেত, সুন্দর একটা কলেজে পড়তে যেত নিজের ড্রিম সাবজেক্ট নিয়ে। তারা এগুলো থেকে বঞ্চিত হলো, তারা জীবনের একটা বড় ধাপ থেকে বঞ্চিত হলো। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? এই লজ্জা কার? এই লজ্জা আমাদের সবার। কিন্তু এই দায়িত্বটা যাকে নিতে হবে, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তরে প্রত্যেকটা কার্যকলাপ আবারও ঠিক করতে হবে, আবারও আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক পদ্ধতিতে বিচার করতে হবে, সঠিকভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থা নয়, আমরা পেছনে তাকালেই বুঝতে পারি আমাদের বাংলা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে নয়, নৃশংসতার দিক দিয়ে, হিংস্রতার দিক দিয়ে, কত দিক দিয়ে এগিয়ে রয়েছে। আমরা দেখতে পারি আমাদের বাংলা বারংবার 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 ধর্ষণের শিকার হচ্ছে, বারংবার ধর্ষণের শিকার হচ্ছে। এবং সেখানে বয়সের কোনো পরিধি নেই, বয়সের কোনো সীমা কিছুই নেই। যেখানে আমরা ঠিক আগের বছরেই দেখতে পেয়েছি আরজি করের কি কাণ্ড ঘটে গেছে। আমরা স্থানে স্থানে দলে দলে রাস্তায় প্রতিবাদ করেছি, রাস্তায় প্রতিরোধ করেছি, কিন্তু তারপরেও আজকে এসে আমরা যদি পেছনের দিকে তাকাই, কোনো বিচার আমাদের হয়নি। এই শিক্ষা ব্যবস্থাকে কারা নিয়ন্ত্রণ করছে আমরা জানি না, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আবারও আগের পর্যায়ে নিয়ে যাব। এই শিক্ষা ব্যবস্থার যে লজ্জা, এই শিক্ষা ব্যবস্থার যে সম্মান, সেগুলো আমাদেরকে একত্রে ফিরিয়ে দিতে হবে। যদি কেউ না আসে, আমরা একা সামনে এগিয়ে গিয়ে বলবো। যদি কেউ ডাক শুনে তোর না আসে, তবে একলা চলো রে, আমরা একলা যাব। আমরা প্রত্যেকে একলা যেতে যেতে একসাথে হব, জোটবদ্ধ হব এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করব। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আবারও সঠিকভাবে গড়ে তুলব, সঠিকভাবে মূল্যায়ন করব। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে প্রপার গাইডেন্স দেব। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আবারও বাঁচিয়ে তুলব। যারা বারংবার চেষ্টা করছে এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার, আমরা নিজেদের বুক দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করব। আরো আমরা অনেক দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই আমাদের এই যে রাজ্য, আমাদের এই রাজ্যে কোনো চাকরি নেই। আমাদের এই রাজ্যে চাকরির জন্য শিক্ষার্থীরা, আমাদের এই রাজ্যে চাকরির জন্য পরীক্ষার্থীরা মরিয়া হয়ে এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে ভাতার কোনো লিমিট নেই। ভাতা
বেড়েই চলেছে। ভাতা দিয়েই যেন সকলকে কেনা যায়। চাকরি নেই, ভাতা নিয়ে নাও, চাকরি নেই, এটা নিয়ে নাও, চাকরি নেই, ওটা নিয়ে নাও। আমরা ভাতা চাই না, আমরা পরিশ্রম করে, আমরা আমাদের রক্ত খরচ করে, আমরা আমাদের রক্তকে জল করে পরিশ্রম করে আমরা নিজেদের পারিশ্রমিক চাই, আমরা নিজেদের অবস্থান চাই, আমরা নিজেদের যোগ্যতা চাই, আমরা নিজেদের অধিকার চাই। আমরা ভাতা চাই না। আমরা দেখতে পাই আবারও পশ্চিমবঙ্গে দেখা যায়, পশ্চিমবঙ্গে শিল্পের পরিমাণ কমছে, পশ্চিমবঙ্গে শিল্পের হার মাটিতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং আকাশ ফাটিয়ে মহাকাশ চিরে উঠে দাঁড়াচ্ছে মাদকতা। মাদকতার হারের কোনো অস্তিত্ব হয় না, মাদকতার হারের কোনো লিমিট নেই, মাদকতার হার যেন আনকাউন্টেবল। আর যেখানে সেখানে দর হিসেবে, লিমিট হিসেবে কম্পারেটিভলি কমেই চলেছে, কমেই চলেছে, কমেই চলেছে আমাদের শিল্প। সেই শিল্প, সেই শিক্ষা ব্যবস্থা, সেই চাকরি যেগুলো একটা সমাজকে প্রপারলি গড়ে তোলে, যেগুলো একটা সমাজকে নিঃশ্বাস দেয়, প্রশ্বাস দেয় বেঁচে ওঠার জন্য, সেগুলোকেই ধীরে ধীরে গলা টিপে হত্যা করা হচ্ছে এবং সেগুলোকে আমরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারলেও চুপ করে রয়েছি। আমাদের কি মনে হচ্ছে যে ওগুলো অন্যের ঘরে আগুন লেগেছে, অন্যের ঘরে আগুন লেগেছে, আমরা কেন দৌড়াবো? যতক্ষণ না আমাদের ঘরে আগুন লাগবে আমরা কিছু করব না। যখন আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আমরা বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে চাকরি নেই, কিভাবে চাকরি পাবে? অত অত উচ্চ শিক্ষা করে কি করবি যদি চাকরি না পাস? এরকম বহু কথা আমাদের গুরুজনদের মুখ দিয়ে কি শুনতে হয় না আমাদেরকে? এই দোষটা কার? এই দোষটা কি ওই শিক্ষার্থীর যে অনেক পরিশ্রম করে প্রত্যেকটা পরীক্ষা পেরিয়ে একটা উচ্চ শিক্ষার ডিগ্রি পেয়েছে, নিজের জীবনকে, নিজের লাইফস্টাইলকে অনেক সুন্দরভাবে গড়ে তোলার জন্য রাহাত স্যার, সোমনাথ স্যার, আরো অন্যান্য যে স্যারগুলো রয়েছে তারা আমাদেরকে বলেছিল যে তোমরা জীবনের এই কয়েক বছর, 18 বছর থেকে 24 বছর, 18 বছর থেকে 25 বছর, 18 বছর থেকে 23 বছর, এইটা হলো লড়াই করার সময়, এটা হলো স্বপ্ন দেখার সময়, এটা দমে হেরে যাওয়ার সময় নয়। স্যার, আমরা তো নিজের সবকিছু দিয়ে, নিজের প্রাণপণ উজাড় করে দিয়ে আমরা পরিশ্রম করেছিলাম স্যার, কিন্তু আমাদের পরিশ্রমের পর কেন এই কথাগুলো শুনতে হবে? একবারও কি আমাদের বাড়ির যে গুরুজনেরা রয়েছে তারাও কি ভেবে দেখেনি যে এই দোষটা কার? যা সমাজের যে পরিপ্রেক্ষী আসবে, সমাজের যে সিচুয়েশন আসবে, আমরা কি নিজেকে বিবর্তন করে নেব, নাকি আমরা এই সমাজটাকে বিবর্তিত করব, নাকি আমরা এই সমাজটাকে চেঞ্জ করব? কেননা এই সমাজকে আমাদের মতো করে চলতে হবে। এই সমাজে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট অধিকার রয়েছে। সেই অধিকারকে কি আমরা বারংবার ভুলে যাব? জানি না আমরা ভুলবো কিনা। আমরা দেখতে পারি নিট স্ক্যাম, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই নিটের মতো একটা বড় পরীক্ষাতেও স্ক্যাম হচ্ছে। আমরা দেখতে পাই সেই নিট, যে নিট নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী জীবন মরণের স্বপ্ন দেখে, যে নিটকে ক্র্যাক করার জন্য নিজের জীবনকে একটা শিক্ষার্থী বাজি রেখে দিতে পারে, সেই নিটেও স্ক্যাম রয়েছে। যোগ্য শিক্ষার্থীরা নিজের অধিকার পাচ্ছে না, যোগ্য শিক্ষার্থীরা নিজের স্থান পাচ্ছে না। আমরা এত পড়িয়ে আমরা একটা শিক্ষার্থীকে তার নিজের জায়গায় প্রতিষ্ঠা করার প্রয়োজনা দিচ্ছি কিনা? আমরা তারপর কিভাবে বলতে পারি একটা শিক্ষার্থীকে মন দিয়ে ভালোভাবে নিজের জীবন উজাড় করে পড়ার কথা? কিভাবে বলতে পারি? এই একটা দৃশ্য দেখার পর যদি একটা শিক্ষার্থী ঘুরিয়ে আমাদেরকে প্রশ্ন করে, আমাদের মুখে কি কোনো কথা থাকবে? আমরা কি নিরুত্তর থাকবো না? আমরা কি বাকরুদ্ধ থাকবো না? শুধুমাত্র আমরাই কি বাকরুদ্ধ থাকবো? সমাজের প্রত্যেকটা মানুষ যারা আজকে এই ভিডিও দেখছে তারা কি নয়? তারা কি বাকরুদ্ধ থাকবে না? শুধুমাত্র আমরা নই, এইভাবে আমাদের পুরো সমাজটা বাকরুদ্ধ হয়ে যাবে, আমাদের এই সমাজটা মুখ বন্ধ হয়ে যাবে, আমাদের এই সমাজটা বোবা হয়ে যাবে, আমাদের এই সমাজ আর কথা বলতে পারবে না, আমাদের সমাজে আর চলতে পারবে না।
পা ঠেলে ঠেলে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে গিয়ে যতটা পারে বাঁচার চেষ্টা করতে হবে। দেখো না, আমরা আবারও কি দেখছি, আমরা দেখছি আমাদের সমাজে ওবিসি নিয়ে শিক্ষা সংস্থাকে নিয়ে কত বিতর্ক। তার জন্য কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেটাকেও কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। এই যে এত সমস্যা আমাদের এডুকেশন নিয়ে, যে সমস্যাকে যদি আমরা বলতে শুরু করি তার কোনো শেষ নেই। আমি আরো হয়তো যদি বলি এর কোনো শেষ, এর কোনো সমাপ্তি নেই। এগুলো হলো পূর্বাভাস, এগুলো হলো মধ্যাভাস, এগুলো হলো আমাদের সমাজকে ভেঙে ফেলার, আমাদের দুর্নীতির মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে ফেলার একটা পূর্বাভাস। এবং এই পূর্বাভাসে আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। এই পূর্বাভাসে আমাদেরকে গর্জন দিয়ে বলতে হবে যে আমরা মরে যাইনি, আমরা মরে যাইনি। যতক্ষণ আমরা বেঁচে থাকবো আমাদের বুক দিয়ে, আমাদের প্রাণ দিয়ে এই এডুকেশন সিস্টেমকে কেউ বের করতে পারবে না। আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করব আমাদের এই এডুকেশন সিস্টেমকে। যারা এই এডুকেশন সিস্টেমের গায়ে একটা আঁচড় দিতে আসবে তাদেরকে আমরা ধরে ধরে শিখিয়ে দেব ওকার আকার থেকে ক খ। আমরা তাদেরকে পাঠ্যক্রম শিখিয়ে দেব, আমরা তাদেরকে প্রশ্ন বিচিত্রা শিখিয়ে দেব, আমরা তাদেরকে উত্তর বিচিত্রার প্রত্যেকটা প্রশ্নকে ধরে ধরে শেখাবো, ধরে ধরে উত্তর করতে শেখাবো। আমরা কি শেখাবো না? আমরা শেখাবো। যারা আমার সাথে গর্জন দিয়ে উঠবে, যারা আমার সাথে প্রতিবাদ করে উঠবে, তারা কমেন্টে আমার সাথে একই কণ্ঠে গর্জন দিয়ে জানাও কার কি মতামত। সকলেই কমেন্ট করে জানাও। আজকে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাইবো না। আজকে আমি একটাই কথা বলবো, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, যাতে সমাজের প্রত্যেকটা মানুষদের কাছে নিরবচ্ছিন্নভাবে নিঃশর্তভাবে ভিডিওটা চলে যেতে পারে। তারা ভিডিওটাকে ভালোভাবে দেখে জাস্টিফাই করতে পারে তাদের কি করা উচিত, যেন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এর জন্য সচেতন হয়ে ওঠে। তাই এই ভিডিওটাকে দিকে দিকে শেয়ার করে দাও। আজকে আমি শুধুমাত্র আমার মনের কিছু বেদনা, আমার মনের কিছু অনুশোচনা নিয়ে এই ভিডিওতে এসে তোমাদের সাথে কথা বললাম, তোমাদের কাছে শেয়ার করলাম। আমি বললাম যে কিভাবে আমরা নিজেদের একটা অসংশয়, একটা অসংকোচের জগতে পা দিতে চলেছি এবং কিভাবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকে হয়তো এটা জানি, কিন্তু প্রতিবাদ করার জন্য একটা এনজাইমের দরকার হয়, একটা উৎসেচকের দরকার হয়। যতক্ষণ না পর্যন্ত একজন এগিয়ে আসে, ততক্ষণ না পর্যন্ত দুজন এগিয়ে আসে না, ততক্ষণ 6 জন আসে না, 10 জন এগিয়ে আসে না কেউ। তাই আমাদেরকে একাকী হলেও আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যখন একাকী এগিয়ে এসে প্রত্যেকটা লড়াইয়ের, প্রত্যেকটা বিপদের মুখোমুখি হওয়ার সম্মুখীন রাখবো, তখনই আমাদের এই সমাজের কিছু ঘুমন্ত, কিছু নিদ্রাচ্ছন্ন মানুষ বুঝতে পারবে যে তাদেরকে এগিয়ে আসা দরকার, তারাও এগিয়ে আসবে। আমরা এগিয়ে আসবো, আমরা একসাথে প্রতিবাদ গড়ে তুলবো, আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলবো, আমরা একসাথে এই শিক্ষা ব্যবস্থাকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা একসাথে প্রত্যেকটা শিক্ষার্থীকে, সমাজের মানুষকে, প্রত্যেকটা স্তরের মানুষকে নিজের অধিকার পাইয়ে দেবো। আমরা শিক্ষকরা প্রত্যেক যুগে যুগে এই শিক্ষা ব্যবস্থার রক্ষক হয়ে থাকবো, রক্ষক হয়ে চলবো, রক্ষক হয়ে এগোবো। তাহলে আজকে এতটাই। আমার কথাগুলো মন দিয়ে বোঝো, মন দিয়ে শোনো, মন দিয়ে ভাবো। কেননা আমাদের প্রত্যেকটা বাংলার মানুষকে এটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে প্রতিবাদ করতে হবে, এটা নিয়ে এগিয়ে আসতে হবে। আজকে নয়তো কাল, আর কাল যদি এগিয়ে আসো তাহলে সময়টা কিন্তু সঠিক হবে না। সময় কিন্তু কারো জন্যই থেমে থাকে না।